তো যা বলছিলাম, যেমন ধরুন এই যে মানে বৃহস্পতি উচ্চস্থ হওয়ার যে কোয়ালিটি গুলোর কথা বলছিলাম, যে যেমন ধরুন আমি যখন আইএলটিএস পড়াই তখন আমার স্টুডেন্ট কাছে আমি আইএলটিএস, ঠিক আছে, আমি যখন আবার আমার কলেজে পড়াই তখন তাদের কাছে আমি ইংরেজি শিক্ষক, আবার যখন অ্যাস্ট্রোলজি পড়াচ্ছি অ্যাস্ট্রোলজি শিক্ষক, হ্যাঁ, আর সংস্কৃত পড়াচ্ছি সংস্কৃত শিক্ষক, আবার আমি যখন মিউজিক পড়াই মিউজিকের শিক্ষক, যখন আমি ইনস্ট্রুমেন্ট ফ্লুট বাঁশি শিখাই বাঁশি শিক্ষক। এই যে নানান বিষয়, ফিলোসফি যখন পড়াই ফিলোসফি শিক্ষক, হ্যাঁ, আবার যোগ মেডিটেশন যখন পড়াই তো সেগুলো শিক্ষক। যে এত যে এই যে বিভিন্ন সাবজেক্টের উপর যে নলেজ, এই নলেজ গুলো আসলে কিভাবে আসে? এটা আসে যখন কারো বৃহস্পতি কি হয়, উচ্চস্থ হয়, শুভ ভাবে থাকে বা শুভ গ্রহের আসপেক্ট পাই, বা তার সাথে দেখা গেল কি রবি বা শনির একটা কানেকশন তৈরি হয়। শনি বৃহস্পতির কানেকশনে কিন্তু এরা অনেক বিষয়ে পণ্ডিত হয়, হ্যাঁ, বহু বিষয়ে পণ্ডিত হয়, মানে একাধিক ভাবে। তো শুক্র বৃহস্পতির ফলে এদের সৌন্দর্য বেশি থাকবে, এটা স্বাভাবিকভাবে বোঝা যায়। তাদের চারিত্রিক যে একটা শুদ্ধতা থাকবে, এটা কিন্তু আবার বিশুদ্ধ চরিত্রের হয়। মানে অনেকে আছে না যে নানান ভাবে তাদের ক্যারেক্টারকে নষ্ট করছে, ঠিক এরকম না। অবশ্যই তাদের ধর্মপ্রাণ হবে, অবশ্যই সতী সাধ্বী রমণী হয় আর কি। শুক্র এবং বৃহস্পতির কানেকশনে সুন্দরী এবং আকর্ষণীয়, অবশ্যই আকর্ষণীয় হবে। বৃহস্পতি কিন্তু আকর্ষণ করে, কারণ এটি এত বৃহৎ একটা প্ল্যানেট, সবাইকে আকর্ষণ করে। সেই তার গতিটা খুব ডেঞ্জারাস, তার আশেপাশে যা রয়েছে সবকিছুকে সে গ্রাস করে। এবং বলা হয়ে থাকে যে মহাজগতে যত রকমের নেগেটিভ স্টোন কিংবা বিভিন্ন রকমের ক্ষতিকারক রশ্মি, হ্যাঁ, বিভিন্ন পাথর বড় বড় এগুলো আসে অনেক সময়, উল্কাপিণ্ড, সবগুলোকে বৃহস্পতি গ্রাস করে। কারণ কারণ বৃহস্পতি এত শক্তিশালী আকর্ষণ ক্ষমতা, গ্রেভিটি পাওয়ার এত বেশি, সবগুলোকে সে আকর্ষণ করবে। হ্যাঁ, শুক্র কিন্তু আকর্ষণ করে, শুক্রের মধ্যে রয়েছে একটা মানে অত্যন্ত ফিজিক্যাল অ্যাট্রাকশনটা বেশি। বৃহস্পতির আকর্ষণটা শক্তি হচ্ছে মানসিক আকর্ষণ, তার চারিত্রিক সৌন্দর্য, আর শুক্রের আকর্ষণটা হচ্ছে অনেকটাই ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সের দিক থেকে আসে। হ্যাঁ, চুম্বক, একটা হলো চুম্বক আর একটা হলো ধরেন গোল্ড। বৃহস্পতি বলে কি যে আমি সোনায় পরিণত করে দেবো আমার স্পর্শে, আর শুক্র বলে কি আমার স্পর্শে আমি তোমাকে চুম্বক বানিয়ে দেবো, ঠিক আছে, যাতে সবাই আকর্ষিত হতে পারে। ব্যাপারটা হচ্ছে এরকমই। হ্যাঁ, স্যার, এক্ষেত্রে জুপিটার ভিনাস যদি সেম হাউসে না হয়ে জুপিটার ধরেন মকরে আর ভিনাস কুম্ভে এরকম যদি থাকে সেক্ষেত্রে হবে? হবে, সেকেন্ড পরপর রাশিতে থাকলে হবে, আবার 1 5 9 থাকলে হবে, মানে 1 2 5 9 7, এগুলো ইম্পর্টেন্ট, এগুলোর মধ্যে থাকলেই চলবে। আপনি মকর এবং কুম্ভের কথা বলেছেন, তাহলে তো সেকেন্ড বা দ্বিতীয় দ্বাদশ বা দুই হাউসের মধ্যে রয়েছে, সেক্ষেত্রে হবে। অ্যাট্রাকটিভ পাওয়া তো থাকবেই। আর ধরলাম শুক্র রয়েছে কোথায়, এই মকরে, আর বৃহস্পতি রয়েছে কুম্ভে, তো স্বাভাবিকভাবে এটা সেকেন্ড হাউসে রয়েছে বৃহস্পতি, তাহলে অবশ্যই মিট করবে, সে মিট করলে তো তার রেজাল্টটা আসবে। এখন কোনো কারণে যদি মকরে ধরলাম বৃহস্পতি রেট্রো হয়ে গেছে, আবার সরি কুম্ভতে বৃহস্পতি রেট্রো হয়ে যাচ্ছে আর শুক্র হচ্ছে আপনার মকরে, তাহলে তো এটা অত্যন্ত শক্তিশালী যোগ। তার কারণ কি, শুক্র যাচ্ছে বৃহস্পতির দিকে, আবার বৃহস্পতি যাচ্ছে আসতেছে শুক্রের দিকে, তাই না? তাহলে এটা অত্যন্ত শক্তিশালী এবং এটার রেজাল্ট 100% হবে। গেল। আমার ভেনাসটা আপনার মকরে আর যেমন সান জুপিটার কেতুটা কুম্ভে, তো সেক্ষেত্রে দুজন মিট করছে তো হ্যাঁ, শুক্রের সাথে। হ্যাঁ, শুক্রের সাথে মিট করবে, রবিও আছে সেখানে, ভালো শাসন ক্ষমতা থাকে। ঠিক আছে। আচ্ছা, আর একটি বলি, সেটা হলো শুক্র মানে লক্ষ্মী, আমরা জানি। আর শুক্র শুধুমাত্র ওয়াইফ না, শুক্র মানে আমাদের লক্ষ্মী, শুক্র মানে অর্থ, শুক্র মানে সৌন্দর্য, শুক্র মানে বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স সবকিছু শুক্র। আর বৃহস্পতি মানে জীব, তো স্বাভাবিকভাবে এটা আমরা জানি লক্ষ্মী জীবের মানে লক্ষ্মী একটা যোগ তৈরি হয় আর কি। আচ্ছা, প্রশাসনিক কর্তৃত্ব, মঙ্গল, দেখুন আমাদের এই যে শুক্রের সাথে আবার যদি মঙ্গলও থাকে, এটা কিন্তু আমাদের একটা জেদ দেবে। বৃহস্পতির সাথে ধরলাম কথার কথা মঙ্গল যুক্ত রয়েছে, মঙ্গল মানে তেজ, আমরা জানেন আপনারা মঙ্গল মানে তেজ রাগ, ঠিক আছে, জেদ। তাহলে এদের ক্ষেত্রে তেজ রাগ জেদও কিছুটা থাকবে। জাতকের বেশি স্ত্রী মানে ওয়াইফ শুক্রের সাথে যদি থাকে, তাহলে বলা যায় যে জাতকের স্ত্রী ওয়াইফ অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার থাকবে, প্রশাসনিক কর্মক্ষমতায় যারা যুক্ত হবে কিছুটা, তবে কিছুটা গোয়ার বা জেদ প্রকৃতিও তাদের মধ্যে থাকবে। কিন্তু মঙ্গল যুক্ত রয়েছে, দেখুন কত সহজ প্রেডিকশন, এত সহজ, চমৎকার লাগে মাঝে মাঝে। আচ্ছা, এবার আসি আমরা যে শুক্র শনি রাহুর যে একটা যোগ, এটাও সাংঘাতিক একটা যোগ। হ্যাঁ, শুক্র মানে অর্থ, আমরা জানি সৌন্দর্য বা অর্থ, শনি মানে কর্ম, আর রাহু মানে হচ্ছে বাড়িয়ে দেওয়া সবকিছুকে কি ম্যামথ বিগার,
তো এটার কানেকশনে কি হতে পারে, জাতক বহু ধনে ধনী হবে, এক কথায় বলতে পারি বহু ধনে ধনী হবে। হুম। আর স্ত্রীর ক্ষেত্রে কি হবে, জাতক বহু ধনে ধনী হবে ঠিক আছে, তার ওয়াইফের বিচার কিভাবে করবো? শুক্র যদি ওয়াইফ ধরি, তাহলে শুক্র এগিয়ে যাচ্ছে শনির দিকে, আবার পরে রাহুকে মিট করবে। এর অর্থ কি, অবশ্যই শুক্র আর তার ওয়াইফ কি হবে, কর্ম করবে, মানে কোনো প্রফেশনে থাকতে পারে, পরিশ্রম করবে, ঠিক আছে। আর শনি যদি এখানে অবশ্যই যদি নেগেটিভ শনি হয়, তাহলে বলা যায় শুক্র তো ওয়াইফ কিছুটা অলস প্রকৃতির হবে, ভোগৈশ্বর্যে কিছুটা অলস প্রকৃতির হবে, খাবার খাবে প্রচুর, খাবার খাবে, মানে তার মুখটা কি খাবার খেতে পছন্দ করবে, পরিশ্রম করবে, অথবা অলস হবে যদি নেগেটিভ শনি হয়। পজিটিভ শনি হলে অবশ্যই পরিশ্রম করাবে এবং সে কর্ম করাবে, খাটবে তার ওয়াইফ। হ্যাঁ, তবে একটু প্রাচীনপন্থী হবে, কারণ শনি মানে একটু প্রাচীনতা পছন্দ করে বেশি, একটু নস্টালজিক। হ্যাঁ, যেমন ধরেন গৃহ সাজাতে গিয়ে অনেক সময় শনি, আমাদের প্রাচীন যে অ্যান্টিক ব্যাপারগুলো সেগুলো আবার শনি লাইক করে। তবে আমাদের মাঝে মাঝে আবার একটু আগোছালো ছন্নছাড়া জীবনও কিন্তু লিড করে, বেশ রাহু শনি আছে তো। রাহু শনি থাকলে অনেক সময় একটু বেশি মানে জাগতিক আর কি, বেশি ম্যাটেরিয়ালিস্টিক হয়ে যায়। ওকে। আচ্ছা, বুধ মানে কি, বুধের সাথে যদি আমরা একটু বৃহস্পতি বিচার করি, ধরলাম বুধ মানে আমরা জানি বুদ্ধি, জ্ঞান, আবার বিদ্যা, ইন্টেলিজেন্স, এগুলোর পাওয়ার বোঝাই। আর সেই সাথে বৃহস্পতি মানে জাতক নিজেই, এরকম যদি থাকে আমরা বলতে পারি জাতক বুদ্ধিমান হবে, সম্মান, বিদ্বান কিংবা উত্তম চরিত্রের একজন ব্যক্তি হবে আর কি। আচ্ছা, শুক্র বুধ চন্দ্র যদি থাকে তাহলে কি হয়, এটা কিন্তু আবার মোটামুটি একটা ব্যাড ইউথ। চন্দ্র বুধ মানে হচ্ছে ব্যাড, চন্দ্র মানে মন মানসিকতা, আর বুধ মানে হচ্ছে একটু চঞ্চলতা থাকবে স্বাভাবিকভাবে, এদের মধ্যে চঞ্চল মন মানসিকতা থাকবে, চঞ্চল মন মানসিকতা থাকবে। চন্দ্র মানে আবার জল, বুধ মানে হচ্ছে গলা, ঠান্ডা লেগে প্রবণতা, ঠান্ডার প্রবণতা থাকবে, সর্দি প্রবণতা থাকবে, নাকে জ্যাম তৈরি হবে, যেটাকে আমরা সর্দি ঝরবে নাক দিয়ে, অ্যালার্জিক প্রবলেম তৈরি হতে, কোল্ড অ্যালার্জি তৈরি হবে, ঠিক আছে। এগুলো হচ্ছে বিভিন্ন রোগের ক্ষেত্রে আর কি। এবং আরেকটি হচ্ছে খুবই সেন্সুয়ালিস্ট হয়ে যাবে, প্লেজার, সে আনন্দ পেতে পছন্দ করে। বুধ মানে প্রেমের কারক গ্রহ, চন্দ্রমানি হচ্ছে মন, তাহলে ওর মনের মধ্যে একটা রোমান্টিকতা থাকবে, একটা প্রেমিক প্রেমিক ভাব থাকবে। হ্যাঁ, মানে খুবই প্লেজার অনুভব করবে, আনন্দ অনুভব করবে সব সময়। আর চন্দ্রমানি হচ্ছে মন মানসিকতা, বুধ মানে বাক, কথাও বলবে, অবশ্য দ্রুত কথা বলবে, দ্রুত খাবে খাবার, এবং বুধ মানে সুইফট, চন্দ্রমানি খাদ্য বোঝায়, আবার বুধ মানে খুব দ্রুত বা সুইফট, সেক্ষেত্রে দ্রুত খাবার খাবে, দ্রুত কথা বলবে। চন্দ্রমানি আবার বুধ মানে আবার মানে কি, ওই যে প্রেমিক প্রেমিকা, তার মানে তার পরকীয়া থাকতে পারে। আচ্ছা, এটা সেন্সুয়ালিস্ট, সেন্সুয়ালিস্ট বলতে তারা অবশ্যই ব্যাড সেক্স যোগ তৈরি করছে, অর্থাৎ একাধিক পুরুষের সাথে তাদের সম্পর্ক থাকতে পারে যদি শুক্র যুক্ত থাকে, তাহলে বা রাহু যুক্ত থাকে, একাধিক ব্যক্তির সাথে সম্পর্ক থাকতে পারে, প্রেম থাকতে পারে, পরকীয়া থাকতে পারে। এবং বিশেষ করে গুরু পত্নী যোগও তৈরি হয়, অর্থাৎ দেখা গেল কি যে বয়োজ্যেষ্ঠ কোনো শ্রদ্ধাবান ব্যক্তির বা ফ্যামিলি মেম্বার, আত্মীয় স্বজনের মধ্যে একটা প্রেমের যোগ তৈরি হতে পারে। এবং সেই সাথে যদি শুক্র যুক্ত থাকে, তাহলে তো বললাম যে একাধিক মানে প্রেমের যোগ আর কি দেখতে পাওয়া যায়। শনি মঙ্গল শুক্র রাহু যদি থাকে একসাথে, অবশ্যই জাতক পপুলার প্রফেশনাল হয়ে তৈরি হবে, কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করতে পারে। যাই হোক, আমরা মোটামুটি কিছু কিছু ইম্পর্টেন্ট যোগ করলাম। আমরা এবার স্ন্যাপশট প্রেডিকশনে যাব, বিবাহের বিচারে, যার কারো কোনো প্রশ্ন যদি থেকে থাকে বলতে পারি। আছে কি কারো প্রশ্ন? হ্যাঁ স্যার। স্যার ওকে। আগে আগে ক্লাসে যে বললেন ওদিন আপনাকে ফোন করেছিলাম স্যার। আম, বৃহস্পতি থেকে 1, 2, 5, 7, 9, 11, সেক্ষেত্রে যদি শুক্র থাকলে তাহলে বিবাহ হবে। এবং সেক্ষেত্রে কি শনিকেও ওইখানে রাখা যাবে স্যার? মানে শনি থেকেও কি আমাদের যে জিনিসগুলো দেখতে হবে স্যার? আচ্ছা, শনি, হ্যাঁ শনির সাথে অবশ্যই, যদি আমরা ডিসপোজিটের থিওরি অনুযায়ী শনির সাথেও প্ল্যানেট মানে নেগেটিভ প্ল্যানেট যেগুলো তার সাথে যুক্ত হলে ঝামেলা। তো শনি কিন্তু লেট করায়, মানে বিয়ে দেয় ঠিক আছে কিন্তু লেট করাবে আর কি। এটা হলো শনির একটা ব্যাপার। তো আমরা দেখি। যদি বৃহস্পতি থেকে না পাই, তাহলে আমরা শনি থেকে দেখবো। শনি থেকে দেখে যদি কোনো সময় কানেকশন আছে, তাহলে জিনিসটা একটু দেরি হবে। দেরি হবে, লেট হবে, ডিলে কারক গ্রহ তো, তো বিয়ে হবে তো দেবেই, ঠিক আছে, বিয়ে তো দেয় দুইটা, একটা হলো শনি আর একটা হলো বৃহস্পতি, এরাই বিয়ের পারমিশন দেয়।
মানে হ্যাঁ, বৃদ্ধপতি আর বয়স্ক, ওই যে বললাম না, পরিবারের বিবাহের সিদ্ধান্ত কে দেয়? গার্ডিয়ান দেয়, তাই না? বা বয়োজ্যেষ্ঠরা দেয়। দাদু থাকে, দাদু নানু, ওদের আর কি থাকে একটা পারমিশন দিতে হয়। একইভাবে জগতে যত ইভেন্টই ঘটে, বিশেষ করে বড় বড় যে মেজর ইভেন্ট গুলো, যেমন বিবাহ, মৃত্যু, তারপরে সন্তানাদি, এই সবকিছুর বিচারে অ্যাকচুয়ালি বৃহস্পতি এবং শনির পারমিশন নেওয়াটা আবশ্যক। আর এই পারমিশনটা তখনই দেবে যখন আমরা শনি বা বৃহস্পতি থেকে ওই পজিটিভ প্ল্যানেটটা বা কারো গ্রহটা যখন 1 5 9 বা 2 এর সাথে থাকে, তখনই আমাদের পারমিশনটা আসবে। কিন্তু কোনোভাবে যেন 4 8 6 12-তে না থাকে। 4 8 6 8 12-তে থাকলে, 10-এ সরি, 4 6 8 10 এগুলোতে থাকলে কি হবে? স্বাভাবিকভাবে পারমিশনটা পাবে না। ঠিক আছে। মানে শনি এবং বৃহস্পতি, শনি থেকে যদি আমরা কানেকশন না পাই, সেক্ষেত্রে থেকে বৃহস্পতি থেকে এখানে 1 4 6 8 10, সেই কানেক্ট গুলো পাচ্ছি বৃহস্পতি থেকে এবং শনি থেকে। না, আমি করালাম তাহলে তো, তো এই যে স্যার আমি গত ক্লাসে যেটি করালাম, এখানে আমি শুক্র দিয়েছি, মঙ্গল দিয়েছি এখানে, হ্যাঁ। হুম, আর শনি জানি হ্যাঁ কোথায়, শনি বৃহস্পতি হচ্ছে এখানে। তাহলে সেটা একটা মেয়ের ছক, সোনার যোগ আছে মারাত্মক ভাবে। এখন এই যে মেয়ের ছকে দেখুন, বৃহস্পতি থেকে মঙ্গল কত, দশম হাউসে রয়েছে। আবার শুক্র থেকে মঙ্গল চতুর্থে রয়েছে, তার মানে এটা কোনো কানেকশন পাচ্ছে না। হ্যাঁ। আর শনি কোথায় জানি রয়েছে, আমি ভুলে গেছি শনিটা কোথায় জানি দিলাম। শনিটা মেবি এখানে হবে, এখানে হয়তো বা শনি। যাই হোক, তো শনি থেকেও হ্যাঁ শনি পাচ্ছে না। থেকে না। মানে কি, এই যে শুক্র থেকে মঙ্গল চতুর্থে রয়েছে, বৃহস্পতি থেকে মঙ্গল দশমে রয়েছে, আবার শনি থেকে মঙ্গল অষ্টমে রয়েছে। না, ষষ্ঠে রয়েছে, ষষ্ঠে। তো তাহলে দেখুন, এখানে কি আসলে কারো পারমিশন পাচ্ছে না, না পাচ্ছে বৃহস্পতি শুক্র, না পাচ্ছে শনির। এবং রাহু কেতু দ্বারা এই মঙ্গল হ্যামড হয়ে গেছে, মঙ্গল আবার নিচস্থ হয়েছে। কতগুলো পয়েন্ট আমরা যদি পয়েন্ট হিসাব করি, 1 2 3 দিয়ে যদি পয়েন্ট করি, দেখুন, 1 নম্বর হচ্ছে, প্রথমে বলি, মঙ্গল নিচস্থ, এটা নেগেটিভ, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে মঙ্গল রাহু কেতু দ্বারাই হেমড হয়ে গেছে, ক্রস। মঙ্গল শনি থেকেও ষষ্ঠে অবস্থান করছে, বৃহস্পতি থেকে দশমে, শুক্র থেকে চতুর্থে, এটাও ক্রস। তাহলে কোনো দিক থেকে তো কোনো সাপোর্টই পাচ্ছি না, তাই না? শুক্র মানে হচ্ছে কি, হ্যাঁ যেটা আপনি স্যার। নিজেই। আর শুক্র থেকে কেন দেখলাম বলি, শুক্র থেকে আমরা কেন দেখলাম সেটাও দেখতে হবে, কারণ শুক্র তো জাতিকা নিজে, জাতিকা নিজে। আর বৃহস্পতি হচ্ছে জীবলগ্ন, আমরা বৃহস্পতি ধরেও বিচার করছি, শুক্র ধরেও বিচার করছি, সব দিক থেকে তো নেগেটিভ হয়ে আছে। তাহলে বলুন, এর বিয়ের পারমিশনটা কিভাবে আসবে? এর বিয়ের পারমিশনটা কিভাবে আসবে? এবং তবে একটা ভালো উপায় আছে, সেটা হলো বৃহস্পতি একটু রেট্রো। যেহেতু রেট্রো, বৃহস্পতিটাকে আমরা আগের হাউসেও ধরতে হয়। 50% আমাদের এখানে রেজাল্ট দেবে। তাহলে আগের হাউসে যদি ধরেই নিই, তাহলে ধরে নিলে আমাদের মঙ্গলকে সে 11th হাউসে কানেক্ট করছে, তাই না? হ্যাঁ স্যার। আচ্ছা, 11th হাউসে কানেক্ট করলে এটা কি খুব শক্তিশালী? এটা তো অপোজিট ডিরেকশন, ওটা খুব একটা শক্তিশালী যোগও না। তারপরে আমরা বলতে পারি, যদি বিয়েটা হয়েও থাকে, তবে সেটা আফটার 35, মানে 32 থেকে বা 40 বছরের মধ্যে তার বিয়েটা হবে। মানে অনেক লেটে হবে, অহেতু দেখ 45-এর পরে হতে পারে, 40 45-এর পরে এরকম, 35-এর পরে এরকম হতো। বর্তমানে জাতিকার বয়স প্রায় মনে হয় 32 কি 31, 31 মেবি। এবং সেই সিদ্ধান্ত নিচ্ছে সে বিয়ে করবে না, আমাকে জানিয়েছে গতকাল। এবং তার সাথে যে প্রেম ছিল যে ছেলের, ওই ছেলেকে মনে হয় ব্রেকআপ হয়ে গেছে, বা ও একটা পছন্দ করছে না। তো সেও চায় না যে বিয়ের পরে ম্যারেজ সম্পর্কটা এইভাবে হোক, কারণ ওই ছেলের বিহেভিয়ারই তার পছন্দ না। হ্যাঁ। এই আর কি। তা আমি বুঝালাম কিছুক্ষণ, দেখুন যে আসলে যোগ থাকলেও সবার ক্ষেত্রে যে সকল যোগ মানে বাস্তবায়িত হয় এমনটা না। কিছু কিছু মানুষের যোগ তা আছে কিন্তু হচ্ছে না, তার কারণ কি? হয়তোবা ওই ব্যক্তি কোনো স্পিরিচুয়াল ব্যক্তির ব্লেসিং পেয়েছে, অথবা দেখা গেল কি তার নিয়তিটা মানে অনেকটা ঘুরে গেছে। এরকম হতে পারে, এটা অস্বাভাবিক কিছু না, কারণ অ্যাস্ট্রোলজি কখনো 100% প্রেডিকশন করে না। কেন করে না? কারণ একমাত্র 100% প্রেডিকশন তিনিই পারবেন, যিনি এই মানব জাতির স্রষ্টা, স্বয়ং আল্লাহ কিংবা গড বা ঈশ্বর যাই বলুন। তিনি হচ্ছেন একমাত্র আমাদের পূর্ণ নিয়তি দেবে।
আমরা শুধুমাত্র কিছু বেসিক সূত্রের মাধ্যমে কিছুটা আমরা প্রেডিক্ট করতে পারি, এতটুকু। কিন্তু আমরা বলবো না যে ওর জীবনে এটা ঘটবে, এটা বাধ্য, এরকম কোনো কিছু না। এই হচ্ছে বিষয়। তো যাই হোক, এখন অলরেডি ওনাদের মধ্যে মনোমালিন্য আগে থেকেও ছিল, এখনো আছে, ভবিষ্যতে আর চরম মাত্রা দেখা দিবে আফটার ম্যারেজ, যদি তারা বিয়ে করেও। এমনি বিয়ে আবার ম্যাচিং হয়েছে ভালো। আমি জোটের বিচার করেছি, তো জোটের বিচারে দেখেছি তাদের ম্যাচিং ভালো হয়েছে, মিলেছে। কিন্তু কথা হচ্ছে তাদের যেহেতু একটা প্রবলেম আছে, তো সেক্ষেত্রে তাদের আন্ডারস্ট্যান্ডিংটা হবে না ভালো, ডিভোর্স হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। হুম। আচ্ছা। তো যাই হোক, আমরা আসি এবার আমাদের মূল আলোচনায়। যেটা বলছিলাম যে আমরা যে বিয়ের বিচার করছি বা এত কিছু যে দেখছি, তো শতকরা দেখুন ভালো করে শুনুন, যে আমাদের 75%ই আমরা জন্মছকে এই সূত্রগুলো মিলে যাবে, যে সূত্রগুলো এখন আলোচনা করব। যে পুরুষ ছকে আমরা এখন মেল ছক নিয়ে আলোচনা করব। আমাদের এখন হচ্ছে মেল ছক, মেল চার্ট। ঠিক আছে, আমরা মেল চার্ট নিয়ে ডিসকাস করছি। তো এই মেল চার্টের মধ্যে প্রথম সূত্র যেটা, সেটা হলো পুরুষ ছকে প্রথম স্ত্রী মানে কি, ভেনাস। তো লিখবেন সবসময় ফার্স্ট। তাহলে ফার্স্ট ওয়াইফ মানে কি, ফার্স্ট ওয়াইফ বিচার করবো আমরা কোন থেকে, এটা আমরা ভেনাস থেকে। সেকেন্ড ওয়াইফ, সেকেন্ড ওয়াইফের বিচার করব আমরা যে মার্কারি, মার্কারি থেকে, মার্কিউরি। এবং একটা হচ্ছে থার্ড ওয়াইফ। কারো যদি বলে যে না আমার দ্বিতীয় স্ত্রীও গেছে গা, আমি আমার তৃতীয় স্ত্রী বিচার করতে চাই, তাদের ক্ষেত্রে আমরা মুনকে দেখবো, মুন হচ্ছে থার্ড ওয়াইফ। হ্যাঁ, এরকম। যেহেতু ইসলামে 4 বিয়ে যায় যাচ্ছে, সুতরাং অনেকে থার্ড ওয়াইফের পরে অনেকে বিয়ে করতে চায়, এটাকে আমরা মাল্টিপল বলবো। ঠিক আছে, মাল্টিপল। তাহলে মাল্টিপল ওয়াইফের ক্ষেত্রে আমরা কি বলবো, ওয়াইফ থার্ড ওয়াইফ। মাল্টিপল ওয়াইফের ক্ষেত্রে আমরা কেতুকে ধরে বিচার করবো। ঠিক আছে, কেতু হচ্ছে আমাদের মাল্টিপল ওয়াইফ। তাহলে এই হচ্ছে আমাদের একটা বেসিক ব্যাপার, যে কোন গ্রহ থেকে কোন ধরনের ওয়াইফের বিচার করব। এবার আসলে আমরা বিভিন্ন সূত্র বিচার করি, সেটা হলো পুরুষ ছকে। দেখুন এখানে মেইল চক আর কিংবা ফিমেল চার্টের একই রুল, শুধুমাত্র কারো গ্রহটা চেঞ্জ হয়ে যাবে। ফিমেল ছকে আমরা ওইখানে মার্স ধরবো আর কি। ঠিক আছে। আহ এটা কি বুঝতে পারবেন আপনারা? জাস্ট আমরা ভেনাসের জায়গায় কি করব, মার্স ধরবো, মানে মঙ্গলকে ধরবো, মঙ্গলকে ধরবো, এটা যেন ভুল না হয়। শুধুমাত্র সবকিছুই পরিবর্তন হয়ে যাবে। স্বামী হচ্ছে মঙ্গল। আচ্ছা, এই যে যাই হোক, এবার আমরা সূত্রে আসি। যে একটু আগে বলেছিলাম যেটা, যে 1, 5, 9, 2 কিংবা 7, 12-তে যদি বৃহস্পতি জন্মছকে বসে থাকে, তাহলে শুক্র যেখানে আছে, ধরলাম আমার কথার কথা ধরলাম এটা একটা পুরুষ ছক। শুক্র তো এখানে বসে আছে, আচ্ছা শুক্র, যে শুক্র এখানে বসে আছে, তাহলে সূত্রটা কি, প্রথম 1 নম্বর সূত্র হলো যে শুক্র যেখানে বসে আছে, ধরলাম এটা মেইল ছক, হ্যাঁ মেইল ছক। শুক্র যেখানে বসে আছে সেখান থেকে 1, 5, 9 কিংবা 2 কিংবা 7 কিংবা 12-তে যদি বৃহস্পতি আসে, তাহলে বিবাহ হবে। তাহলে আমরা একটু সাইন দিয়ে লিখে নিই কোনগুলো। এটা হচ্ছে ফার্স্ট হাউস, শুক্র যেখানে বসে আছে এটা ফার্স্ট হাউস। সেকেন্ড হাউস হচ্ছে এটা, দ্বিতীয় হাউস। তারপর 5 এবং 9, 3, 4, 5, এটা হচ্ছে 5 হাউস। আচ্ছা, এরপরে সেভেন্থ হাউস, তারপর হচ্ছে 9th হাউস, এবং আরেকটা হচ্ছে 12th হাউস। এই ঘরগুলোতে যদি কোনোভাবে বৃহস্পতি থাকে, তাহলে জাতকের বিবাহ হবে। বোঝা গেল? বিবাহ হবে, বিবাহ হবে কি হবে না আগে দেখতে হবে, এরপরে তো জোটক বিচার করবেন। আচ্ছা, যে বিবাহ হবে, এবার আসুন কোনোভাবে যেন কেতু না থাকে এই ঘরগুলাতে। এই ঘরগুলোতে, যে বিশেষ করে যে 1, 2, 5, 9, 12টা খুব একটা লাগে না। তাহলে 1, 2, 5, 9 সমসপ্তম দৃষ্টি হয় না, আমরা সপ্তম রাহু কিন্তু সপ্তম দৃষ্টি নাই, তাই আমরা ধরবো না। তাহলে 1, 2, 5 এবং 9-এ যদি কেতু চলে আসে, তাহলে কিন্তু বিবাহ হবে, ঠিক আছে, তবে প্রচন্ড বাধা বিঘ্নের অতিক্রম করে বিবাহটা হবে। এটা রুলস অলরেডি মেবি আপনাদেরকে দিয়েছিলাম, আপনারা পড়ে নেবেন। আজকে অনেকগুলো নোট দিয়েছি আমি, তারপর আবার হ্যান্ড নোটসও দেবো প্রয়োজনে। আমার মানে হাতে করা অনেকগুলো নোটস আছে, বুঝে গিয়েছেন। তাহলে কেতু যদি চলে আসে এই গ্রহগুলাতে, কি হবে, বিবাহে বাধা তৈরি হবে।
কেতু কেতু সবসময় বাধা দেবে যদি স্পিরিচুয়াল না হয় আর কি, স্পিরিচুয়াল হলে তাহলে ঠিক আছে। এবার আসুন কখন বিবাহ হবে, আমরা দুইটা জিনিস বিবাহ হবে কি হবে না জানলাম। এবার দেখবো আমরা যে কখন হবে, সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট খেয়াল করুন। একটা হলো ওয়েন এবং একটা হচ্ছে হোয়াট, হোয়াট উইল হ্যাপেন, তাই না? যে আদৌ বিবাহ হবে কিনা, কি ঘটবে এবং কখন ঘটবে। হ্যাঁ, এখন কখনের টাইমিংটা যদি আমরা বলি যে আসলে বিবাহটা কবে হবে, দেখুন আমরা জানি আমাদের গোচরের ক্ষেত্রে স্লো মুভিং প্ল্যানেটের ট্রানজিট হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। মানে ফাস্ট মুভিং এবং একটা হচ্ছে স্লো মুভিং। স্লো মুভিং কোনগুলা, স্লো মুভিং হচ্ছে যেমন ধরুন বৃহস্পতি রয়েছে, রাহু কেতু রয়েছে, স্যাটার্ন রয়েছে, এই চারটা প্ল্যানেট হচ্ছে আমাদের স্লো মুভিং প্ল্যানেট। আর ফাস্ট মুভিং কোনগুলো, ফাস্ট মুভিং হচ্ছে যেমন ধরুন প্রথমত চন্দ্র, বুধ বা মঙ্গল, ঠিক আছে, এবং দেখা গেল কি রয়েছে আমাদের শুক্র, ভেনাস, এগুলো হচ্ছে ফাস্ট মুভিং প্ল্যানেট। তাহলে স্লো মুভিং প্ল্যানেটের মধ্যে একটি হচ্ছে শুভ হচ্ছে বৃহস্পতি এবং শনি। তো দেখতে হবে আমরা যে বৃহস্পতির যদি গোচর দিয়ে আমরা বিচার করি, টাইমিংটা বের করি, তাহলে আমরা সেখান থেকে দেখতে পাবো যে পুরুষ জন্মছকের শুক্র থেকে যদি 1, 5, 9, 2, 7 কিংবা 12-তে, এই যে আমি যেগুলোর মার্কিং করে দিয়েছি 1, 7, 1, 2, 5, 7, 9 কিংবা 12-তে যদি বৃহস্পতি আসে, কোন বৃহস্পতি? ট্রানজিটের বৃহস্পতি, নট নেটাল চার্টের বৃহস্পতি। নেটাল চার্টের বৃহস্পতি তো ফিক্সড, ওটা তো আর কোনো নড়চড় নাই। কিন্তু যেগুলো প্রতি বছর 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 ঘুরতেছে যে বৃহস্পতি, এটাকে আমরা বলি গোচরের বৃহস্পতি বা ট্রানজিটের জুপিটার। এই ট্রানজিটের জুপিটার যদি কোনোভাবে এই প্ল্যানেট গুলোতে চলে আসে, হয় শুক্রের সাথে বসে আছে, অথবা শুক্রের দ্বিতীয় আছে, অথবা শুক্রের পঞ্চমে বা সপ্তমে বা নবমে বা দ্বাদশে আছে, তাহলে কি ঘটবে? তাহলে যে রেজাল্টটা ঘটবে সেটা হলো ওই সময় বিবাহ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। বিবাহ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। বোঝা গেল? ওই সময় বিবাহ হবে। তো ধরলাম কথার কথা, বৃহস্পতি এখন এইরকম এই ছকটাতে ধরলাম, এই ছকটাতে আমরা দেখি যে যদি জাতক হয় আর কি, সে জাতকের বিয়েটা হবে কিনা দেখি। তাহলে বর্তমানে আমরা জানি বৃহস্পতি এখন কোথায় রয়েছে, গোচরের বৃহস্পতি এখন বৃষ রাশিতে রয়েছে। তাহলে এটা থার্ড হাউসে বোঝাচ্ছে হবে না, এবছর হবে না। আগামী 2025 সালে সেটা বৃহস্পতি কোথায় আসবে? জেমেনাইতে আসবে, এটা হলো 25 সাল। আর হবে না, তাও হবে না। তারপর 26 সালে কোথায় আসবে বৃহস্পতি? এখানে আসবে। তার মানে আমরা বলতে পারি যখনই 26 সাল আসবে এই জাতকের বিবাহটা হতে পারে। বুঝা গেল? আহ, স্যার, হ্যাঁ, আম, ভেনাস যেখানে দিতেন সেটা তো জাতিকা। না না, এখানে আমি মেল ছকের কথা বলছি, এটা জাতিকা না, এটা মেল ছক। এই যে এম লিখে দিলাম না। আচ্ছা, এই জাতিকের ক্ষেত্রে শুধু আমরা দেখবো তাহলে মঙ্গল থেকে মার্স, আমরা দেখবো। মার্স, মার্স। যেমন এই জাতিকার বিয়ের যদি জাতিকা হয়ে থাকে তাহলে ওর বিয়ে কিন্তু এই যে 25, এখন 24, 25 সালে হতে পারে। না, জিনিসটা বোঝা গেল না। আমি বলছি যদি ছেলে ছক হয়, সেক্ষেত্রে আমরা আহ, 1, 2, 5, 7, 9, 12, সেক্ষেত্রে মঙ্গল যেখানে বসে আছে আহ, সেখান থেকে যদি আমরা গড়ি 1, 5, 1, 2, 5, 7, 9, 12, রাইট, যদি রাইট। বৃহস্পতির ট্রানজিটে আসে সেক্ষেত্রে বিবাহ হওয়ার সম্ভাবনা বেশি। হ্যাঁ, এবং জাতিকা যদি কোনো মেয়ের ছকে হয়, সরি, কোনো, আমি পুরুষ বললাম, কোনো মেয়ের ছকে যদি হয়, তাহলে আমাকে ভেনাসকে টার্গেট দিতে হবে নাকি উম, মঙ্গলকে টার্গেট? আরে বাবা, মঙ্গলকে টাচ করতে হবে, মঙ্গল হাজবেন্ড না। মেয়ের ছকে হচ্ছে মঙ্গল আর পুরুষ ছকে হচ্ছে শুক্র, স্ত্রী। আচ্ছা, বোঝা গেল স্যার। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, মানে মেইল চার্টে হচ্ছে ভেনাস। ভেনাস হচ্ছে স্ত্রীর বিচার করবে, স্ত্রীর উপরে বৃহস্পতি আসতে হবে তো, বা বৃহস্পতি আসতে হবে না তো বৃহস্পতি দৃষ্টি থাকতে হবে বা aspect থাকতে হবে, তবেই তো বিয়েটা হবে, মানে কানেকশন করে দিচ্ছে সে। আর যদি হ্যাঁ, হ্যাঁ মহিলা স্যার, ছক হয়, মহিলা ছক হলে অবশ্যই মঙ্গলকে ধরবো কারগ্রহ হিসেবে, স্বামীর কারগ্রহ। তাহলে মঙ্গলের উপরেই বৃহস্পতি আসতে হবে, অথবা মঙ্গল থেকে 1, 5, 9 থাকতে হবে, হ্যাঁ, 2, 12 সাথে। যেমন আমাদের বিবাহ কখন হয়েছিল, আমাদের বিবাহ হয়েছিল, আমার শুক্র এখানে আছে মানে তুঙ্গস্থ হয়ে আছে। তাহলে আমার ম্যারেজটা হয়েছে যখন আমার বৃহস্পতি
এখানে এসেছিল সমসপ্তমে। ঠিক আছে, সমসপ্তমী যখন হয়েছিল তখন আমার বিয়েটা হয়েছিল, মানে প্রোগ্রেশনের বৃহস্পতির কথা বলছি, ট্রানজিট না। ট্রানজিটের বিনা ছিল মোটামুটি, ছিল, হ্যাঁ। তাহলে এই বৃহস্পতি যখন সমসপ্তম দৃষ্টি দিচ্ছে শুক্রের উপরে তখন বিবাহটা সম্পন্ন হয়েছে। এরকম শুধু সপ্তম না, যদি নবমেও থাকে তাও হবে, পঞ্চমে থাকলে তাও হবে। গোচরের বৃহস্পতি আর কি। খুব সিম্পল, এর টাইমিংটা খুব সিম্পল, তবে দ্বাদশে একটু দুর্বল, দ্বাদশের চেয়েও বাকিগুলো একটু শক্তিশালী। কি বলছি? দ্বিতীয়টা দুর্বল, এক্ষেত্রে দ্বিতীয়টা একটু দুর্বল হবে। কারণ দ্বাদশে যখন বৃহস্পতি আসবে তখন বৃহস্পতির সেকেন্ড দৃষ্টিটা কার উপর পড়বে? শুক্রের উপরে। আর বৃহস্পতি যখন এইখানে চলে আসলো তখন বৃহস্পতির দ্বাদশ দৃষ্টি কার উপর পড়লো? শুক্রের উপর পড়লো। তাহলে দ্বিতীয় দৃষ্টির চেয়ে বেশি নাকি দ্বাদশ দৃষ্টি বেশি, কোনটা বেশি শক্তিশালী? দ্বিতীয়। দ্বিতীয়টা, সেকেন্ড। তাহলে এই জন্য হচ্ছে এটাই সবচেয়ে শক্তিশালী। হ্যাঁ, শুক্র সাপেক্ষে দ্বাদশ বা বৃহস্পতি সাপেক্ষে তো দ্বিতীয়, এই জন্য ওটা শক্তিশালী বেশি। আচ্ছা। আর বাকিগুলো তো আছেই শক্তিশালী। তবে ওই 1, 5, 9 সপ্তম এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট কয়েকটা হাউস, যে হাউসে থাকলে ওটার প্রভাবটা পরিপূর্ণ রূপে আসে। ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজি শিখতে গেলে সেখানে আপনাদেরকে আরো অনেক প্রেক্ষা শিখতে হবে, জটিল আরো, এগুলো খেপিতে হয় আর কি, প্রেক্ষা, কনজাংটিভ, সেক্সটাইল, ঠিক আছে, তারপরে সেম স্কয়ার, হ্যাঁ, সেমি স্কয়ার। এইগুলো প্রেক্ষা হচ্ছে কি, মানে পুরো রাশিটার মধ্যে ডিগ্রি, তখন ডিগ্রি ফ্যাক্ট করে, বুঝছেন? ধরলাম বৃহস্পতি এখানে কত ডিগ্রিতে আছে, তাহলে তার দৃষ্টির যে প্রভাবটা সেটাও অত ডিগ্রির মধ্যেই পড়বে সবচেয়ে বেশি। এটি ব্যাপ্তি, আমরা এটা আগেও দেখিয়েছিলাম যে ডিফার, যে আমাদের ডিউরেশন কতটুকু হয় না হয়। তো যাই হোক, তাহলে আমরা টাইমিংটা আশা করি বুঝতে পেরেছি যে বৃহস্পতি কবে থাকলে মানে হবে। এবার যেটা দেখবো সেটা হচ্ছে এই 1, 5, 9, 2 যদি কখনো কেতু চলে আসে, ভালো করে খেয়াল করুন, যদি কেতু চলে আসে তাহলে কি দেবে? বাধা দেবে। মানে কোন কেতু? ন্যাটাল চার্টের কেতু না, ট্রানজিট চার্টের কেতু, গোচরের কেতু যদি চলে আসে 5, 9, হ্যাঁ, আবার দ্বিতীয়। সমসপ্তম হবে না, কারণ রাহু কেতু কোনো সমসপ্তম দৃষ্টি নেই, একমাত্র 5, 9 দৃষ্টি আছে, আর দ্বিতীয় সেকেন্ড আসপেক্ট রয়েছে। সেকেন্ড স্পার 30 ডিগ্রির মধ্যে আর কি অবস্থান করে, তখনই কি বা বিবাহে বাধা দেবেই দেবে। হয়তো কোনো কারণে বিবাহ বাধা দেবে, ঠিক আছে, কোনো না কোনো ভাবে বিবাহে বাধা দেবে। আচ্ছা, এবার আসুন 3 নাম্বার, আমরা আরেকটা সূত্র বলি, সেটা হলো পুরুষ ছকে শুক্রের উপর বৃহস্পতির আসপেক্ট যখন হয় স্বাভাবিকভাবে আমরা জানি সেটার সঙ্গে বিয়ে হয়। তো বিয়েটা কবে হবে, কত বছর বয়সে হতে পারে? স্বাভাবিকভাবে যখন বৃহস্পতির আসপেক্টটা পড়বে তখন বিয়েটা একটু আর্লি হয়, আর যদি শনির আসপেক্ট করে তাহলে বিয়েটা একটু দেরি হয়। এটা তো আপনারা জানেনই, বুঝেন। যদি শনির আসপেক্ট পড়ে, মানে শনি যদি আসে গোচরে শনি, তখন বিয়েটা একটু লেটে হবে। তো লেট বলতে কত বছর, যেমন বলা হয়েছে যে আপনার সূত্রে, সেটা হলো যদি বৃহস্পতি ভাবে গোচরে বৃহস্পতিটা আসে তাহলে স্বাভাবিকভাবে 21 থেকে 25 বছর বয়সের মধ্যে বিবাহটা হয়, আর্লি স্টেজ মোটামুটি, মানে যথাযথ সময়ে হয় আর কি। আর শনির যদি দৃষ্টি আসে এই ঘরগুলাতে তাহলে সেটি একটু বেড়ে যাবে, সেটা কত, 26 থেকে 32। এটা হলো স্বাভাবিক মানে বিয়ে, ঠিক আছে, বা তারও পরও হতে পারে, 32-এর পরও অনেকের হয়। তবে সেটা স্থানকাল পাত্রভেদে, আমরা এক এক অঞ্চলে এক এক সময় এক এক বেশি বিয়ে যোগ আছে। হ্যাঁ। আর কারো যদি ধরুন এই যে একটু আগে চার্ট যেটা বলছিলাম, একটা মেয়ের চার্ট, সেক্ষেত্রে মঙ্গল অত্যন্ত মানে পীড়িত বলা যায়। হ্যাঁ, বুধের ক্ষেত্রে রয়েছে মঙ্গল, স্বাভাবিকভাবে এরা নিম্ন জাত, মানে নিম্ন কি বলবো, নিম্ন সম্প্রদায়ের ছেলের সাথে সম্পর্ক করবে। হ্যাঁ, এরকম যার বুধ মঙ্গল কিন্তু শত্রু। তাহলে এখন ব্যাপারটা হলো কি, এরকম কিছু যোগ থাকলে তখন 32ও হয় না, 32-এর আরো অনেক পরে হয়, অহেতুক অনেক লেট হয়ে যায়, চরম মাত্রায় লেট হয়, মানে ফল দেয় না স্বাভাবিকভাবে। গেল, এটা আশা করি বুঝতে পেরেছেন। এবার পরের সূত্রে যাই, সেটা হলো পুরুষ, যে আরেকটা সূত্রে বলি, শুক্র থেকে, যদি আমরা জানি শুক্র থেকে আমরা স্ত্রীর বিচার করে থাকি, যেমন স্ত্রীর ক্যারেক্টার কেমন হতে পারে, স্ত্রী কেমন চরিত্রের হতে পারে, তাই না? জন্মস্থান ডিরেকশনটাও দেখতে পারি। এটা আমি আগে বলেছিলাম যে পুরুষ থেকে শুক্র যে রাশিতে বসে থাকবে সেটার দিকই হচ্ছে জাতকের ওয়াইফের বা শ্বশুরবাড়ির দিক। যেমন এখানে শুক্র মিনে আছে, মিন মানে হচ্ছে নর্থ, মানে উত্তর দিক। তার মানে আমরা বলতে পারি জাতকের অবশ্যই বিবাহ কোন দিকে হবে, উত্তর দিক থেকে সম্বন্ধ আসবে, মানে তার শ্বশুরবাড়ি তার জন্মস্থান থেকে উত্তর দিকে হবে। আমার ক্ষেত্রে ঠিক সেমই হয়েছে, উত্তর পূর্ব। ঠিক আছে।
এটা তিনটে সূত্র বললাম। একটা সূত্র হচ্ছে শুক্র দেখতে হবে কোন হাউসে বসে আছে, ওই হাউসের দিক কি এটা। আবার দেখতে হবে শুক্রের যে গ্রহের অধিপতি কি, বৃহস্পতি। শুক্র যেখানে বসে আছে সেই বৃহস্পতি কোন রাশিতে অবস্থান করছে, সেই রাশির দিক কি। যেমন কথার কথা আমি আগে বলেছিলাম, তাহলে ধরুন শুক্র বৃহস্পতির অবস্থান অনুযায়ী কোন রাশি কি দিকটা আপনারা জানেন, তাই না? যেমন আমার বৃহস্পতি রয়েছে এখানে, তাহলে এটা কোন দিক? পশ্চিম দিক, উত্তর পশ্চিমের একটা ব্যাপার যোগ রয়েছে। আবার শুক্র কত ডিগ্রিতে অবস্থান করছে, সেই ডিগ্রিতে কোন গ্রহের কক্ষা পেয়েছে, সেই গ্রহের কক্ষা অনুযায়ী আমরা সেই গ্রহের দিক অনুযায়ী বলবো। তো সার্বিকভাবে যেটা আমার হয়েছে সেটা হলো আমার উত্তর পূর্ব ঘেঁষা, মানে উত্তর পূর্ব ঘেঁষা, ঠিক আছে। আমার বিয়েটা ঠিক সেম হয়েছে, এবং আমার ওয়াইফের চার্টটা যখন দেখি তার ক্ষেত্রে হয়েছে পশ্চিম, মানে অদ্ভুত ভাবে মিলে গেছে। ওর আসছে পশ্চিম। এর পশ্চিমে থাকা মানে কি, যে আমার আমার উত্তর হলে, মানে আমার উত্তর হলে, উত্তরের পূর্ব হলে ওরও পশ্চিম হবে। মিলে গেল, পূর্ব পশ্চিম। আচ্ছা, তো এইটা একটা সূত্র, এটা হলো আমরা কোন দিক থেকে বিবাহটা আসতে পারে এটা গণনা করার, এটাই সূত্র। আচ্ছা, এবার স্যার আস। রাহু কেতুটা একটু হ্যাঁ, রাহু কেতু স্যার, কি রাহু কেতুটা একটু বুঝলাম। রাহু কেতু কোথায় বললাম এখন? হ্যাঁ, কিছুক্ষণ আগে বসলেন, যেটা বললেন সেটা একটু বুঝে গেলাম। ও না, ওটা কেতু বলেছিলাম। কেতু যদি গোচরের কেতু যদি কখনো ওই যে 1, 2, 5, 7, 9 বা 12-তে চলে আসে, 7টা হবে না, কেতু হ্যাঁ হ্যাঁ, 7টা বাদ, কেতু 7 বাদ দিয়ে বাকিগুলো, সেক্ষেত্রে বিবাহ নয় হবে, বারো। বাধার ভেতর দিয়ে যাবে। আচ্ছা, বুঝে গেল স্যার। হ্যাঁ। আচ্ছা, এবার আরেকটা সূত্র বলি, যে কোন জন্মছকে জাতকের শুক্র যদি তুঙ্গস্থ থাকে, যেমন এখানে তুঙ্গস্থ রয়েছে, তো সেক্ষেত্রে কি হতে পারে, সেক্ষেত্রে ছেলের বউ, মানে ওয়াইফ, অত্যন্ত ধনী পরিবারের মেয়ে হতে পারে। তারপরে অথবা ওই জাতকের ওয়াইফটা সুন্দরী হতে পারে, আকর্ষণীয় হতে পারে। এবং দেখা গেল ওর স্ত্রীর মধ্যে একটা আর্টিস্টিক মেন্টালিটি থাকবে, মানে বিভিন্ন রকমের চারুকলা, কৃষিকালচার, গান বাজনা, মিউজিক, এসব লাইনে একটা আগ্রহ থাকবে। শৌখিন হতে পারে বিভিন্ন বিষয় নিয়ে। আচ্ছা, বিবাহের পরে জাতকের উন্নতি হতে পারে, বিবাহের পর জাতকের উন্নতি হতে পারে, ঠিক আছে। একটু wait করুন। হ্যাঁ, যাই বলছিলাম। তো কিছু বোঝা যাচ্ছে না স্যার। স্যার কিছু বোঝা যাচ্ছে না। না সরি, মানে আমি একটু কলার ছিল তো এই জন্য। আচ্ছা, যেটা বলছিলাম, যদি শুক্র উচ্চস্থ হয় তাহলে জাতকের স্ত্রী হবে কি ধনী পরিবারের, বা সুন্দরী হতে পারে, বা শৌখিন প্রকৃতির হতে পারে, বা আর্ট লাইন, মিউজিক লাইনে একটা কোয়ালিটি থাকতে পারে, এবং জাতকের কিন্তু বিয়ের পরে, আফটার ম্যারেজ, মানে তার উন্নতি হবে, সমৃদ্ধি লাভ করবে, ধন সম্পদ আসতে পারে, হ্যাঁ, এরকম বিষয়। বোঝা গেল? আচ্ছা, আরেকটা হলো হচ্ছে মানে মেইল চার্টে দেখা গেল কি বৃহস্পতির দ্বিতীয়, বৃহস্পতি মানে তো আমরা জানি জীবকারক গ্রহ। বৃহস্পতির দ্বিতীয়, যেমন এই যে কথার কথা এখানে বৃহস্পতি ধরলাম এখানে আছে, তাহলে বৃহস্পতির দ্বিতীয় যদি শুভ শুক্র অবস্থান করে, কথার কথা শুক্র এখানে অবস্থান করছে, এবং এটা শুভভাবে অবস্থান করছে, কারণ চন্দ্রের ঘরে আছে, তো স্বাভাবিকভাবে চন্দ্র শুক্র তো ভালোই।
তাহলে কি হতে পারে? আর্থিক উন্নতি হতে পারে, কারণ বৃহস্পতি মানে জাতক নিজেই আমরা জানি, আর শুক্র মানে অর্থকারক গ্রহ দ্বিতীয় রয়েছে, জাতকের অবশ্যই অর্থ হবে। বোঝা যায় বিবাহের পরে অর্থটা আর বেশি হবে, কারণ বৃহস্পতি দ্বিতীয়, শুক্র মানে ওয়াইফটা দ্বিতীয় রয়েছে, ধনস্থানে রয়েছে, তার স্ত্রীটা ধনভাবে রয়েছে, সেই জন্য আমরা বলতে পারি যে আর্থিক উন্নতি অবশ্যই হবে বিয়ের পরে। আচ্ছা, এবার আরেকটা বলি, সেটা হলো যদি শুক্র শনি থাকে, শুক্রের সাথে কোনোভাবে শনি আছে, ধরলাম এখানে কথার কথা শনি সমসপ্তমে অবস্থান করছে, অথবা ট্রাইনে অবস্থান করছে, মানে 1-5 নয় শুক্র থেকে, শুক্রের সাথে শনির একটা কানেকশন, তো এইভাবে কি হয় যে জাতকের যে স্ত্রী হবে সেই স্ত্রীর নিজস্ব একটা কি উপার্জন ক্ষমতা থাকবে, মানে সেই কোনো ব্যবসা বা চাকরি করবে। এটা আমি ওই যে আরো আগে শুরুতে বলছিলাম আজকেও, উপার্জন থাকতে পারে। স্ত্রী অলস প্রকৃতির বা অসুস্থ হতে পারে, তার কারণ কি শুক্র শনি কিন্তু একটা শুভ গ্রহ, মানে শনি কিন্তু নেগেটিভ প্ল্যানেট বা ম্যালেফিক প্ল্যানেট বলা হয় তাকে। তো ম্যালেফিক প্ল্যানেটের আসপেক্টে স্বাভাবিকভাবে শুভর যে একটা শুভত্ব সেটা কিছুটা কমে যাবে, যার ফলে ওই জাতি মানে ওই স্ত্রী একটু অলস প্রকৃতির হবে। শনি আমরা জানি নেগেটিভ শনি স্বাভাবিকভাবে অলস প্রকৃতিরই করে, বা অসুস্থ হতে পারে, শারীরিক প্রবলেম থাকতে পারে, লং টার্ম প্রবলেম গুলো। বিবাহের পরে জাতককে দেখালে কি আরো উন্নতি লাভ হবে, এটা ঠিক আছে, ভালো কথা, এটা আমরা জানি। এবং স্ত্রীর নামে কিন্তু প্রপার্টি বা গাড়ি বাড়ি ইত্যাদি হতে পারে, স্ত্রীর নামে গাড়ি বাড়ি প্রপার্টি এগুলো হতে পারে। আরেকটা সূত্র যদি আর বলি, সেটা হলো শুক্র যদি বৃহস্পতি থেকে 4, 6, 8, 10-এ থাকে, তাহলে জাতকে কি হবে আমরা আগে বলেছিলাম, সেক্ষেত্রে বিয়ে হতে পারে, নাও হতে পারে, বিয়েতে অহেতুক দেরি হতে পারে, বিয়েতে প্রতিবন্ধকতা তৈরি হতে পারে, হ্যাঁ, স্ত্রীর সাথে দূরত্ব বৃদ্ধি বা সেপারেশন হতে পারে, এমনকি স্ত্রীর সাথে বিবাহ বিচ্ছেদও হতে পারে যদি 4, 6, 8, 10-এ থাকে। ঠিক আছে, বৃহস্পতি থেকে। শনি থেকে থাকলো একই কথা সেটা। হুম। আর দেখা গেলো শুক্র থেকে 1, 5, 9 বা দ্বিতীয় যদি কেতু অবস্থান করে, তাহলে স্বাভাবিকভাবে আমরা জানি যে তাদের বিবাহে বাবা হচ্ছে। শুধু তাই না, এই যে কেতু ডিসপোজিটারকে সেটাও আমাদের দেখতে হবে। ডিসপোজিটার থিওরিটা আমি বলি, আসলে এটা খুবই ইম্পর্টেন্ট, অ্যাডভান্স নারীতে আমরা ডিসপোজিটার থিওরি অ্যাপ্লাই করি অনেক সময়। ডিসপোজিটর মানে কি? রাশির মালিককে বলা হয় ডিসপোজিটর থিওরি। তো সেই থিওরি অনুযায়ী কি বলা হচ্ছে? সেই থিওরি অনুযায়ী বলা হচ্ছে যে শুক্র যে ঘরে থাকলে, কথার কথা ধরলাম শুক্র এখানে রয়েছে, শুক্র যে ঘরে থাকে সেই ঘরের মালিককে তাহলে বলেন তো? শনি। শুনি। শনি হচ্ছে মালিক, সেই শনির অবস্থানটা কি সেটাও আমাদের দেখতে হবে। সেই শনি যদি কখনো রাহু কেতু দ্বারা হেমড হয়ে যায়, বা নিচস্থ, ধরলাম শনি এখানে এখানে আছে, উচ্চস্থ হয়ে আছে, আচ্ছা নেগেটিভটা আগে বলি, ধরলাম শনি এখানে মকরে মেষে আছে, নিচস্থ হয়ে আছে, অথবা ধরলাম শনি এখানে সিংহ রাশিতে আছে, তাও তো শত্রু গৃহে আছে, অথবা ধরলাম শনি রাহু বা কেতু দ্বারা, এই যে এখানে রাহু আর এখানে কেতু, কেতু দ্বারা কি হয়েছে হ্যামড হয়ে গেছে, বা পাপকর্তারিতে আছে আর কি, এক কথায় যদি বলি, সেটাও কিন্তু অত্যন্ত খারাপ। কারণ শুক্রের যে অধিপতি, তো সেই শনি নিজেই পাপ অবস্থানে আছে, তাহলে শনির কিছু কারকতা তার ঘরের দিকে পড়বে। শনির কারকতা মানে কি, শনি যখন নেগেটিভ হয়ে যাবে তার গৃহের মধ্যেও কিছুটা প্রভাব পড়বে, আর সেই গৃহে বসে আছে শুক্র, সেই শুক্র কিন্তু প্রভাব থেকে বাঁচবে না। তাই না? এই জিনিসটাকে আমি এভাবে বুঝাই, যেমন ধরুন কোনো একটা ব্যক্তি যারা কর্তা তাদেরকে আমরা বলি যে ইনকাম কর্তা, যে ইনকামের উপর একটা পরিবার টিকে থাকে, বেঁচে থাকে। এখন কোনো কারণে সেই কর্তা ওই বাড়িতে একটা মেহমান আসছে বা একটা গেস্ট আসছে, তিনিও অনেকদিন আছেন সেখানে, তো সেই কর্তা যদি মারা যায় কোনো একটা কারণে, তাহলে ওই বাড়িতে ইনকাম সোর্স কমে গেল। ইনকাম সোর্স কমে যাওয়া মানে কি, তার পরিবারে যে সদস্যরা রয়েছে বা যারা অবস্থান করছে, সে গেস্ট হোক আর সদস্য হোক, প্রত্যেকের উপরে একটা প্রভাব আসবে। খাওয়া দাওয়া বা আপ্যায়ন এসবের একটা কি হবে, মানে বাড়তি যে ঝামেলাগুলো আছে এগুলো স্বাভাবিকভাবে কমে যাবে। ওই কর্তা থাকলে যতটা আপ্যায়ন করতে পারতো, কিন্তু মারা যাওয়ার কারণে ওই গেস্টকে তো আর সেভাবে আপ্যায়ন করতে পারছে না। ব্যাপারটা হচ্ছে এরকম যে শনি শুক্র ঠিক আছে বুঝলাম, ভালো কথা, কিন্তু শুক্র ডিসপোজিটর কি বলছে সেটাও দেখতে হবে। যেমন এই যে আমি যেটা বলছিলাম যে শুক্র এই রাশি এই ছকটাতে দেখেন শুক্র উচ্চস্থ হয়ে আছে, তাই না? তো স্বাভাবিকভাবে জাতকের আমরা জানি, একটু আগে বলেছিলাম